আয়ুষী সহ সবকটাকে জেলে পুরলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আয়ুষীকে পরশুরাম ইন্টারোগেট রুমে বসিয়ে বলতে থাকে, আয়ুষী আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করছি, মুখ খোলো। এভাবে মুখ বন্ধ করে বসে থেকো না, হিতে বিপরীত তোমারই হবে। তুমি মুখ বন্ধ করে বসে থেকে ভেবো না যে তুমি ছাড়া পেয়ে যাবে, কিছুতেই ছাড়া পাবে না। তোমাকে ছাড়িয়ে নেওয়ার জন্য অনেক অনেক রকম অনেক চক্রান্ত করা হচ্ছে, কিন্তু আমি তোমাকে ছাড়ছি না, এ কথাটা মাথায় রেখো। আমি তোমাকে বলছি, প্লিজ আয়ুষী, কোঅপারেট করো। যদি কোঅপারেট করো তবে আমি তোমাকে শাস্তি কমিয়ে দেব, আর যদি তুমি কোঅপারেট না করো তবে আমি তোমাকে কোনোভাবে শাস্তি কমাতেও পারবো না আর বাঁচাতেও পারবো না, এই কথাটা মাথায় রেখো। তখনই আয়ুষী বলে, তুমি তুমি কি করতে চাইছো বলো তো? আমি তোমার কথায় কোনো কিছু করব না। আমি আমি একদম মুখ খুলবো না। আমি ওকে ভালোবাসি, ওর বিরুদ্ধে আমি কোনো স্টেটমেন্ট দেব না। তখনই কথা শুনে দেখা যাবে দেখা যাবে আয়ুষীর কথা শুনে পরশুরাম বলে, সত্যি বলছো যে তুমি আমার কথায় কোনো রকম কোনো স্টেটমেন্ট দেবে না? তুমি যদি স্টেটমেন্ট না দাও তবে কিন্তু মনে রেখো যে ভালো হবে না ব্যাপারটা। তখনই কথা শুনে দেখা যাবে আয়ুষী বলে, আপনার যা করার করে নিন। এদিকে দেখা যায় নন্দিনীকে সাজিয়ে গুছিয়ে দিতে চাই তটিনী, কিন্তু কোনোভাবে নন্দিনী সাজতে রাজি হয় না। নন্দিনী বলতে থাকে, আমি বারবার বলছি আমি কোর্টে মুভ করব, তারপরে সমস্ত কিছু হবে। আগে আমি কোর্টে অ্যাপিয়ার করব, এরপরে সন্ধ্যাবেলায় সবকিছু হবে। এখন আমাকে কোর্টে যেতে দাও। তখনই তটিনী বলে, আমি পরশুরামের সঙ্গে সমস্ত কথা বলেছি দিদি, তুই প্লিজ যাস না। আমার ড্যাডের সম্মানটা রক্ষা কর। ড্যাডকে ও কথা দিয়েছে, তাই সে কথা রাখতে ও তোকে তোকে বলেছে আজকে তোকে কোর্টে যেতে হবে না, ও কোনোভাবে একটা ডেট ম্যানেজ করে নেবে। তখনই নন্দিনী বলতে থাকে, আমি বলেছি যখন আমি কোর্টে যাব তখন আমি কোর্টে যাবই। এরপরে নন্দিনী পরশুরামকে ফোন করলে পরশুরাম বলে, আপনাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনি আসবেন না। আজকে আপনার আসার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনাকে আমি কথা দিচ্ছি, আপনার আপনার কেসটা আপনাকে আমি হারতে দেব না, কোনোভাবে হারতে দেব না। আপনি হেরে গেলে তো আমি নিজেও হেরে যাব, তাই না? এই কেসের ভিকটিম তো আমি তো ভিকটিম, আমাকেও তো মারার চেষ্টা করা হয়েছিল। এই কেসটা তো সেটাতেই দাঁড়িয়ে আছে, তাই না? আমি আপনাকে বলছি, আমি একটা ডেট অবশ্যই নেব, আপনি একদম ভাববেন না। আপনি শুধুমাত্র বিয়ের জন্য আপনি পাকা দেখাটা সেরে ফেলুন। এ কথা শুনে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, তুমি এসব কি বলছো? আমি আমি পাকা দেখা সারবো? ওদিকে কোর্টে না গিয়ে আমার পাকা দেখার কথা বলছো তুমি? তুমি কি করে এতটা সেলফিশ হতে পারো পরশুরাম? তখনই পরশুরাম বলে, আমার শ্বশুর মশাই আমার আমার বৈবাহিক জীবনে কখনো আমার কাছে কিছু চাইনি, আজকে একটা আবদার করেছে বৃদ্ধ লোক, আমি কি করে তাকে ফেরাই বলুন তো? এরপরে দেখা যাবে এই বলে ফোনটা কেটে দেয় পরশুরাম। এরপরে দেখা যাবে নন্দিনীকে জোর করে ঘরে নিয়ে যায় তটিনী। সেখানে নিয়ে গিয়ে নিজ হাতে সাজাতে থাকে আর বলতে থাকে, দিদি প্লিজ একটু একটু নিজেকে মানিয়ে নে, কোঅপারেট কর। এভাবে এভাবে রাগ করিস না, রাগ করে কি বা হবে বলতো? রাগ করে তো কোনো লাভই হবে না, তাই না? তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, তটিনী তুই বুঝতে পারছিস না, তুই বুঝতে পারছিস না, তুই আগুন নিয়ে খেলছিস, আগুন নিয়ে। তোর স্বামীর সঙ্গে তোর এটা করা একদম ঠিক হচ্ছে না। আমি বুঝতে পারছি যে তুই কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছিস। তুই নিজের ড্যাডকে সম্মান করতে গিয়ে নিজের স্বামীকে অসম্মানিত করছিস, তুই হয়তো বা বুঝতে পারছিস না সেটা। এ কথা শুনে তটিনী বলতে থাকে, তোর যা ইচ্ছে সেটা মনে কর, কিন্তু তোকে আজকে বিয়ের পিঁড়িতে বসতেই হবে। আজকে তোকে পাকা দেখাটা সারতেই হবে। ড্যাড অনেক কষ্ট করে এই সম্বর্ধনাটা জোগাড় করেছে, তাই তোকে কোনোভাবেই আমি ছাড়তে পারবো না। ড্যাডের কথা রাখতে আমাকে তোকে তোকে সাজাতেই হবে। এ কথা শুনে তখন দেখা যাবে নন্দিনী বলতে থাকে, আমি বুঝতে পারছি না তটিনী, তুই কি চাইছিস? তুই আগুন নিয়ে খেলা করছিস। তুই নিজেকে কি মনে করছিস বলতো? নিজের স্বামীকে এভাবে এভাবে দোটানায় ফেলে দিয়েছিস, ওর এখন একুলো যাচ্ছে ওকুলো যাচ্ছে, আবার আমাকেও সেম একই ব্যাপারে ফাঁসিয়ে দিচ্ছিস। এখন তো তোর হাজবেন্ডের পাশে দাঁড়ানোর কথা, কিন্তু তুই তোর হাজবেন্ডের পাশে না দাঁড়িয়ে তুই তোর হাজবেন্ডের কথার বিরুদ্ধে যাচ্ছিস। তটিনী তুই বুঝতে পারছিস না, তুই আগুন নিয়ে খেলা করছিস, তোর এই খেলা একদম ঠিক হচ্ছে না। তখন এই কথা শুনে তটিনী বলে, প্লিজ দিদি তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। ড্যাডি ড্যাডি আমার কাছে একটা আবদার করেছে এবং তার জামাইয়ের কাছে একটা কিছু চেয়েছে, সেটা যে সে দেবে না সেটা তো কখনো হতে পারে না, তাই না? তুই প্লিজ ওদের সামনে বস, ওদের সামনে বসে দেখ কথাটা
কত দূর এগোই। এই কথা শুনে নন্দিনী চুপচাপ বসে থাকে। এরপরে তটিনী নিজ হাতে নন্দিনীকে সাজিয়ে দিলে তখনই নন্দিনী বলে, তোরা যেভাবে বলছিস আমি সেভাবে রাজি হচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রাখিস, আমি পরশুরামের পাশে ছিলাম, পরশুরামের পাশে থাকবো। আমি কোর্টে মুভ করব, আমি আমি ওখানে অ্যাপিয়ার করব, কেউ আমাকে আটকাতে পারবে না। আমার কাছে যা যা প্রমাণ আছে, যা যা প্রমাণ আছে সবকিছু আমি আদালতে পেশ করব, সবার সামনে আমি সমস্ত অপরাধীদের মুখোশ খুলে দেব। এতে যে যার হোক না কেন, আমি কোনোভাবে নিজেকে নিজেকে ছোট করতে পারবো না। তখনই তটিনী বলে, আমি জানি দিদি, আমিও চাই না যে তুই কিংবা আমার স্বামী কেউ হেরে যাক, কিন্তু আজকের দিনটা প্লিজ একটু ম্যানেজ করে নে। তখনই দেখা যাবে প্রার্থনা ও আরাধ্যা এসে বলতে থাকে, কি ব্যাপার, তোকে সাজিয়ে দিয়েছিস তো ছর্দি ভাই? তখনই তটিনী বলে, দেখ তো বর্দি ভাইকে কিরকম করে সাজানো হয়েছে, সুন্দর লাগছে না? তখনই দেখা যাবে এ কথা শুনে আরাধ্যা বলে, সত্যি ছর্দি ভাই অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে দেখাচ্ছে। তখনই প্রাচী বলে, আমি বুঝতে পারছি যে কে কে সাজিয়ে দিয়েছে, যার কারণে এতটা সুন্দর লাগছে। আমাদের ছর্দি ভাই সাজিয়ে দিয়েছে, বুঝতে পারছিস না? ছর্দি ভাই সাজিয়ে দিয়েছে বলেই তো এতটা সুন্দর লাগছে দিদি বর্দি ভাইকে। এ কথা শুনে তখন দেখা যাবে দীপালি এসে বলতে থাকে, তোমরা সবাই রেডি তো? এরপরে তটিনী বলে, হ্যাঁ মা, আমরা সবাই রেডি। এদিকে দেখা যাবে পাত্রপক্ষের লোকজন এসে বসে থাকলে তখনই নন্দিনীকে নিয়ে আসে সেখানে। নন্দিনীকে দেখে সবার পছন্দ হয়ে গেলে নন্দিনী মুখ গোমরা করে সেখানেই বসে থাকে। এরপরে নন্দিনীকে ঘরে নিয়ে এলে তটিনী বলতে থাকে, বর্দি ভাই বল না কি হয়েছে, তুই এরকম করে কেন কথা বলছিস? এই দিদি, এরকম করে চুপচাপ বসে আছিস কেন? তখনই নন্দিনী বলে, আমি তো আমার অতীতটা তো তোরা সবাই জানিস, আমি তো কখনো নিজেকে এসবের মধ্যে জড়াতে চাইনি, তবে কেন তোরা এসব করছিস বলতো? আমি আমি তো সবটা মেনে নিতে পেরে শিখে গিয়েছিলাম, তবে আমার জীবনটা আবার কেন এলোমেলো করে দিতে চাইছিস তোরা? আমার জীবনটা আমি গুছিয়ে তুলেছিলাম, আমার জীবনটা নিয়ে আমি কোনো রকম কোনো মুভ করতে চাইনি, কিন্তু আমার জীবন নিয়ে তোরা নিজেকে আমাকে আমাকে মুভ করতে বাধ্য করছিস, কিন্তু বুঝতে পারছিস না যে আমি কতটা কষ্ট পাচ্ছি, আমার কতটা কষ্ট হচ্ছে। আমি সেদিনের কথা ভুলতে পারিনি, অনেক কষ্টে ভুলেছি। আমার যে কতটা কষ্ট হচ্ছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। এরপরে দেখা যাবে এদিকে সত্যজিৎ মুখার্জি সমস্ত কথা বলে সবাই চলে গেলে তখনই এদিকে পরশুরাম, আয়েশি, কর্ণ চ্যাটার্জি, কাবির চ্যাটার্জি, সৌরভ সবাইকে একটি জেলের মধ্যে পুরে দেয় আর বলতে থাকে, তোমাদের এখান থেকে কেউ বের করতে পারবে না, কেউ না। অনেক অনেক চাল চাললেও কোনোভাবে এখান থেকে বেরোতে পারবে না। তোমাদের বিরুদ্ধে যে জোরালো প্রমাণ আছে সেগুলো কোর্টে সাবমিট করলে তোমাদের এমন শাস্তি হবে তুমি বুঝতে পারছো না। তোমাদের শাস্তি অবশ্যই হতে হবে। আর আমি বিজনলালকে অবশ্যই খুঁজে বের করব। ও আমার বোনের খুনি, ও আমার বোনকে খুন করেছে। ওকে আমি কিছুতেই বাঁচতে দেব না, কিছুতেই না। ওকে আমি সোজা এনকাউন্টার করে দেব, যা হবার হবে। এ কথা শুনে তখন দেখা যাবে আয়ুষী বলে, তুমি এসব কি পাগলামো করছো বলো তো? আমাকে ছেড়ে দাও। আমি বুঝতে পারছি না যে আমাকে এখানে আটকে রাখার মানেটা কি। আমি তো কোনো অন্যায় করিনি, তবে আমার সঙ্গে কেন এই অন্যায়টা করা হচ্ছে? আমাকে এখানে কেনই বা আটকে রাখা হচ্ছে বলুন তো? তখনই দেখা যাবে কথা শুনে পরশুরাম বলে, তুমি অন্যায় করনি, কিন্তু তুমি স্বীকার করছো না কেন? তুমি যদি স্বীকার করো তবে তো তোমাকে যেতে দেওয়া হয়, স্বীকার করো। এভাবে চুপচাপ বসে থেকো না, বসে থেকে অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। এ কথা শুনে দেখা যাবে তখন আয়ুষী বলতে থাকে, আমাকে যদি মেরেও ফেলা হয় তারপরেও আমি মুখ খুলবো না, কিছুতেই আমি মুখ খুলবো না, কারণ আমি কিচ্ছু জানি না। আমি যদি কিছু জানতাম অবশ্যই মুখ খুলতাম। তখনই পরশুরাম হাসতে থাকে আর বলতে থাকে, মুখ তো তোমাকে খুলতেই হবে আয়ুষী, তুমি তো মুখ অবশ্যই খুলবে। কতদিন মুখ বন্ধ করে রাখবে বলো তো? তুমি যতদিন মুখ বন্ধ করে রাখবে আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করব। ততদিন তোমাকে এভাবে আটকে রাখবো, কোনোভাবে তোমাকে এখান থেকে বেরোতে দেব না, কষ্ট দেব, তিলে তিলে কষ্ট দেব। এ কথা শুনে তখন দেখা যাবে তখন এই কথা শুনে দেখা যাবে পরশুরাম আরো বলতে থাকে, শোনো আয়ুষী, আমি তোমাকে একটা বারের আর শেষবারের মতো বলছি, এখনো সময় আছে, মুখ খোলো, স্টেটমেন্ট দাও, স্টেটমেন্ট দিয়ে তুমি বাড়িতে চলে যাও। তখনই দেখা যাবে আয়ুষী বলে, আমি বারবার বলছি আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না, তাই আমি কোনো রকম কোনো স্টেটমেন্টও দিতে পারবো না। তখন এই কথা শুনে পরশুরাম বলতে থাকে, তবে তো তোমাকে তোমাকে ওদের সঙ্গে হাজতবাস করতে হবে। এই বলেই দেখা যাবে আয়ুষীকেও জেলে ভরে দেয় আর বলতে থাকে, তুমি এখানে থাকারই যোগ্য, তুমিও একটা ক্রিমিনাল তৈরি হয়ে গেছো। ক্রিমিনালকে হেল্প করা, ক্রিমিনালকে চায় এভাবে লুক আড়াল করা, মানে যে আড়াল করে সেও একটা ক্রিমিনাল।
তুমিও ক্রিমিনাল হয়ে গেছো আয়েশি, ক্রিমিনাল হয়ে গেছো। তা না হলে তোমাকে আমি কতবার উদ্ধার করেছি, এতটা কৃতজ্ঞতা থাকার পরেও তুমি অকৃতজ্ঞের মতো কাজ কি করে করতে পারো বলো তো? তখনই আয়েশি বলে, জিজু আমার করার কিছুই নেই, আমি তোমাকে বারবার বলছি আমাকে প্লিজ ছেড়ে দাও, আমি আমি চলে যাব, আমাকে বাড়িতে যেতে দাও, আমার এসব মোটেও ভালো লাগছে না, বাড়িতে সবাই সবাই আমার জন্য অপেক্ষা করছে। তখনই কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, আমি তো বলছি আমি তোমাকে ছেড়ে দেব, তবে তবে মুখ খোলো, মুখ খুলে সমস্ত কিছু বলে তারপরেও তুমি এখান থেকে যেতে পারো, এছাড়া এছাড়া তুমি এখান থেকে কিছুতেই যেতে পারবে না। এ কথা শুনে তখন দেখা যাবে নন্দিনী সেখানে এসে দাঁড়ায়। নন্দিনীকে দেখে পরশুরাম অবাক হয়ে যায় আর বলতে থাকে, আপনি এখানে? তখনই নন্দিনী বলে, হ্যাঁ মিস্টার পরশুরাম, এলাম আপনাদের সঙ্গে দেখা করতে। কি বা করবো বলুন তো? আপনাকে আপনাকে তো বললাম। এরপরে দেখা যাবে নন্দিনী পরশুরামকে বলতে থাকে, শোনো পরশুরাম, আমি তোমাকে বলছি আমি আমি কেসটা নিয়ে মুভ করব, কোর্টে অ্যাপিয়ার করব, আমি কোনোভাবেই এসব কিছু দুর্নীতি এড়াতে দেব না, কোনোভাবেই দুর্নীতি এড়িয়ে যেতে দেব না, ওগুলোকে একদম ক্লিয়ার করে দেব, একদম ভাববে না। এ কথা শুনে তখন দেখা যাবে পরশুরাম বলে, আমি জানি আপনি অবশ্যই পারবেন, কিন্তু আপনার আপনার এই সময় বিয়ের কথাটা বলে সমস্ত কিছু শেষ করে দিয়েছে। বিয়েটা কি এতই জরুরি ছিল? আমি তো বুঝতে পারিনি, কিন্তু উনি আমার কাছে আবদার করেছে, তাই আমি ফেলতে পারিনি, তাই আমি আপনাকে বলেছি যে আপনার আজকে এখানে আসার প্রয়োজন নেই, ফলে আপনি আজকে কোর্টে না গিয়ে এভাবে বাড়িতে থেকেই খুব ভালো করেছেন। এ কথা শুনে তখন দেখা যাবে এ কথা শুনে তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, কি আয়েশি মুখ খুলেছে? আয়েশি মুখ খোল বোন, এভাবে চুপচাপ বসে থাকিস না, আমি তোকে রিকোয়েস্ট করছি, তুই সবটা জানিস, তুই সবটা বল প্লিজ। এর কথা শুনে তখন দেখা যাবে আয়েশি চুপচাপ সেখানেই বসে থাকে। এরপরে নন্দিনী বলতে থাকে, তোর যদি কিছু বলার না থাকে তবে বলবি না, কিন্তু কিন্তু কথা তো বলতে হয় তাই না? এভাবে কি কিছু আড়াল করতে পারবি? তুই কোনোভাবে বেজিতকে আড়াল করতে পারবি না। আমি তোর কাছে রিকোয়েস্ট করছি পরশুরাম, আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, দুজনের কথা রাখ, তুই এভাবে এভাবে নিজেকে ডিফেন্ড করিস না, তুই কথাগুলো বল, তুই যা যা জানিস সবটা বল, ওই শয়তানটাকে ধরি, না হলে আমাদের পুরো পরিবারটা রিস্কের মুখে পড়ে আছে, পুরো পরিবারটা ধসে পড়বে। তোর কাছে আমি হাত জোর করে বলছি, আমাদের পরিবারটা ভেঙে পড়তে দিস না। তখনই আয়েশি বলে, তুই কেন বুঝতে পারছিস না বর্দি ভাই? আমাকে নিয়ে কেন মাতামাতি করছিস? আমি কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি আমি কিছুই জানি না। তখন এই কথা শুনে দেখা যাবে আমি এরপরে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, প্লিজ প্লিজ আয়েশি মুখ খোল। এরপরে আয়েশি বলে, তোরা কেন বুঝতে পারছিস না যে আমি কিছুই জানি না? তারপরে অযথা আমাকে কেন ডিস্টার্ব করছিস বলতো? তখনই নন্দিনী বলে, আমার বিশ্বাস তুই সবটাই জানিস, তুই সবটা সবটা বুঝিস, এভাবে এভাবে কতদিন বলতো? তুই বিজিতকে ভালোবেসে বিজিতের জন্য অপেক্ষা করছিস, কিন্তু ও ও তো তোকে ভালোবাসেনি তাই না? ও তো সবসময় শুধুমাত্র শুধুমাত্র নিজের স্বার্থই বুঝে গেছে, ও তোকে নিয়ে গিয়ে বিক্রি করে দিত, তুই হয়তোবা ওকে ভালোবেসে ওর সঙ্গে গিয়েছিলি, কিন্তু ও তোকে সেখানে নিয়ে গিয়ে পাচার করে দিত। এ কথা শুনে দেখা যাবে আয়েশি চুপ করে বসে থাকে আর পরশুরাম বলতে থাকে, ও নিজের মুখে আমাকে বলেছে, কিন্তু আজকে আজকে ও এমন ভাবে বসে আছে, মনে হচ্ছে ও কিছুই জানে না। এরপরে দেখা যাবে কথা শুনে আয়ুষী বলতে থাকে, আমি বুঝতে পারছি না আপনারা কেন কেন অযথা নিজেদের মধ্যে ঝামেলা করছেন, এভাবে চুপচাপ বসে না থেকে মুখটা খুললেই তো পারেন। তখনই আয়ুষী বলে, আমি আমি বলেছি যে আমি কোনোভাবে মুখ খুলতে পারবো না, আমি কোনো কিছু জানি না, ওইসবের কিছু আমি জানি না। এ কথা শুনে দেখা যাবে আয়ুষী বলতে থাকে, আচ্ছা, আমি আমি বুঝতে পারছি না যে আপনারা কেন অযথা এরকম করছেন, অযথা মাথা ব্যথা করার তো কোনো কারণ নেই তাই না? আপনারা আমাকে নিয়ে এতটা ভাবছেন কেন? তখনই দেখা যাবে পরশুরাম বলে, ভাবতে তো হবেই, তুমি যে সবটা জানো, তোমাকে যে আই উইটনেস হিসেবে কোর্টে তোলা হবে, তখন তো প্রশ্নের সম্মুখীন হতে হবে, তখন কি কোনো উত্তর দিতে পারবে? তখন কি এভাবেই মুখ বন্ধ করে রাখতে পারবে? তখনই দেখা যাবে কথা শুনে আয়ুষী চুপচাপ দাঁড়িয়ে থাকে, আয়ুষী কোনো কথা বলে না। তখনই দেখা যাবে নন্দিনী বলে, এখনো সময় আছে, কথা বল।